আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি পাস্ট টেন্স নিয়ে আলোচনা করব। চলো দেখি পাস্ট টেন্স কি। অর্থাৎ ভার্ব দ্বারা সম্পন্ন কাজ যদি অতীতকালে সম্পন্ন হয় তখন তাকে পাস্ট টেন্স বলে। অর্থাৎ ভার্ব দ্বারা সম্পূর্ণ কাজ যদি অতীতকালে সম্পন্ন হয় তখন তাকে পাস্ট টেন্স বলা হয়। অর্থাৎ ভার্ব দ্বারা সম্পন্ন কাজ যদি অতীতকালে সম্পন্ন হয় তখন তাকে পাস্ট টেন্স বলা হয়। পাস্ট টেন্সকে চারটি ভাগে ভাগ করা যায়। পাস্ট টেন্স কে চার ভাগে আমরা ভাগ করতে পারি। পাস্ট টেন্সকে আমরা চারটি ভাগে ভাগ করতে পারি। প্রথমে রয়েছে যে পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ প্রথমে হলো পাস্ট ইনডেফিনিট টেন্স। একে আবার সিম্পল পাস্ট টেন্সও বলা হয়। দুভাবেই এর দুইটি নাম রয়েছে, একটি হলো যে পাস্ট ইনডিফিনিট টেন্স, আরেকটা হলো সিম্পল পাস্ট টেন্স। এরপর আমরা দেখব যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এরপর আমরা দেখব যে পাস্ট পারফেক্ট টেন্স। এরপর হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ পাস্ট টেন্সকে আমরা চারটি ভাগে ভাগ করতে পারবো। প্রথম হলো যে পাস্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স। এরপর হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এর পরবর্তীতে হলো যে পাস্ট পারফেক্ট টেন্স। এর চতুর্থ হলো যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ এই চারটি ভাগে আমরা পাস্ট টেন্সকে ভাগ করে থাকি। এখন আমরা আলাদা আলাদাভাবে এদের নিয়ে আলোচনা করব। অর্থাৎ এখন আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করব। অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স এখন আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করব। পাস্ট ইনডিফিনিট টেন্স কি? অর্থাৎ অতীতকালে কোনো কাজ সম্পন্ন হয়েছিল কিন্তু বর্তমানে তার কোনো ফলাফল বিদ্যমান নেই, তখন তাকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স বলে থাকি। অর্থাৎ অতীতে কোনো কাজ সম্পন্ন হয়েছিল কিন্তু বর্তমানে তার কোনো ফলাফল বিদ্যমান নেই। তার কোনো ফল বিদ্যমান নেই। বর্তমানে তার কোনো ফল বিদ্যমান নেই। অর্থাৎ অতীতকালে এমন একটা কাজ সম্পন্ন হয়েছিল যার ফল বর্তমানে বিদ্যমান নেই, তখন তাকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স বলে থাকি। পাস্ট ইনডিফিনিট টেন্স এর বাংলায় চেনার কিছু উপায় রয়েছে। যদি লিখি যে বাংলায় চেনার উপায়, বাংলায় চেনার উপায় হলো যে বাংলা ক্রিয়ার শেষে
যদি ছিলে ছিলাম ছিলাম, এরপর হলো ল লে লাম তো তে তাম। এর মধ্যে কোনো একটি যদি যুক্ত থাকে তখন তাকে আমরা বলতে পারবো যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ বাংলায় কোনো ক্রিয়া শেষে যদি ছিলে ছিলাম ল লে লাম তো তে তাম, অর্থাৎ যদি বলি যে আমি দুপুরে ভাত খেয়েছিলাম, অর্থাৎ এখানে কিন্তু এই যে এই শব্দটা আছে, অর্থাৎ ছিলে ছিলাম ল লে লাম তো তে তাম, এই সকল শব্দ যদি বাংলা ক্রিয়া শেষে যুক্ত থাকে তখন তাকে আমরা বলতে পারবো যে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্সের অন্তর্ভুক্ত। পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। যে স্ট্রাকচার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি একটি ওয়ার্ড একটি বা সেন্টেন্সে যদি পাস্ট টেন্সকে আইডেন্টিফাই করতে হয় তখন তাকে আমরা স্ট্রাকচার যদি জানি তাহলে খুব সহজেই আমরা আইডেন্টিফাই করতে পারবো যে সেটা কোন টেন্সে অন্তর্ভুক্ত, চাই সেটা প্রেজেন্ট টেন্স হোক, পাস্ট টেন্স হোক বা ফিউচার টেন্স হোক। অর্থাৎ স্ট্রাকচার হলো পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম, মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস হলো এক্সটেনশন। অর্থাৎ প্রথমে একটা সাবজেক্ট থাকবে এবং সেই সাবজেক্টের যে মূল ভার্ব রয়েছে সেই মূল ভার্বের পাস্ট ফর্ম থাকবে এবং একটা অতিরিক্ত অংশ থাকবে, তখনই আমরা বলতে পারবো যে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্সের অন্তর্ভুক্ত। যদি একটা এক্সাম্পল দেখাই যে আই এট রাইস, এখানে কিন্তু আই হলো সাবজেক্ট, এট হলো যে মূল ভার্ব অর্থাৎ ইট, এই ইট মূল ভার্বটার পাস্ট ফর্ম হলো ইট, অর্থাৎ এটা হলো মূল ভার্বের পাস্ট ফর্ম, পিএফ লিখলাম এখানে, যে মূল ভার্বের পাস্ট ফর্ম, আর এটা হলো রাইস হলো অবজেক্ট বা এক্সটেনশন অর্থাৎ অতিরিক্ত অংশ। এভাবে একটা পাস্ট ইনডিফিনিট টেন্স গঠিত হয় সাবজেক্ট মূল ভার্বের পাস্ট ফর্ম এবং এক্সটেনশনের সাহায্যে। এখন আমরা আর কিছু নিয়ে আলোচনা করব, সেগুলো যদি দেখি। অর্থাৎ পাস্ট ইনডিফিনিট কিছু নোট রাখা জরুরি। অর্থাৎ পাস্ট ইনডিফিনিট যখন আমরা আইডেন্টিফাই করব তখন কিছু নোট যদি নেই, যে পাস্ট ইনডিফিনিট টেন্সে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স যুক্ত কোনো সেন্টেন্সে যদি মূল ভার্ব না থাকে তখন কিন্তু ওয়াজ ওয়্যার হ্যাড মূল ভার্বের কাজ করে। অর্থাৎ যদি লিখি পাস্ট ইনডিফিনিট যুক্ত সেন্টেন্সে যদি মূল ভার্ব না থাকে, অর্থাৎ যদি মূল ভার্ব না থাকে তাহলে ওয়াজ ওয়্যার হ্যাড কিন্তু মূল ভার্বের কাজ করে থাকে। যদি কোনো পাস্ট ইনডিফিনিট যুক্ত সেন্টেন্সে যদি মূল ভার্ব না থাকে তখন কিন্তু এই ওয়াজ ওয়্যার হ্যাড গুলো মূল ভার্বের কাজ করে থাকে। এরপর যদি আমরা দেখি যে কর্তা কোথাও উপস্থিত থাকা বা না থাকা বোঝাতে কিন্তু ওয়াজ ওয়্যার বসে থাকে। অর্থাৎ কোথাও উপস্থিত থাকা বা না থাকা বোঝাতে কর্তার পরে ওয়াজ বা
ওয়ার বসে। অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স যুক্ত কোনো সেন্টেন্সে যদি কর্তার উপস্থিত থাকা বা না থাকা বোঝালে, অর্থাৎ কর্তা যদি উপস্থিত থাকে বা না থাকে এরকম যদি কোনো কিছু বোঝায়, তখন কর্তার পরে কিন্তু ওয়াজ বা ওয়ার বসে। এরপর আমরা একটা নোট দেখব যে কর্তার অধীনে কোনো কিছু ছিল বা ছিল না বুঝালে, কর্তার অধীনে কোনো কিছু ছিল বা ছিল না এরকম কিছু বুঝালে কর্তার পরে কিন্তু হ্যাড বসে। অর্থাৎ মূল ভার্ব হিসেবে অর্থাৎ কর্তার অধীনে যদি কোনো কিছু ছিল বা ছিল না বুঝালে কর্তার পরে মূল ভার্ব হিসেবে কর্তার পরে হ্যাড বসে। অর্থাৎ আমাদের কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে খুবই গুরুত্বের সাথে জানতে হবে যে কোথায় আমরা ওয়াজ বসাবো, কোথায় ওয়ার বসাবো এবং কোথায় হ্যাড বসাবো। আমরা অনেকেই ভুল করে থাকি যে লিখি যে আই হ্যাড ইট রাইস, এটা কিন্তু আই হ্যাড ইটিং রাইস, এটা কিন্তু হবে না, কারণ এখানে হ্যাডটা বসবে না, এখানে বসবে কি আই ওয়াজ। অর্থাৎ কোথায় ওয়াজ বসবে এবং কোথায় হেড বসবে এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ এবং খুব গুরুত্বের সাথে এটা মনে রাখতে হবে। আমি যে এর আগে কয়েকটা নোট দেখালাম, এই নোটের মাধ্যমে কিন্তু আমি দেখিয়েছি যে কোথায় ওয়াজ বসে, কোথায় হেড বসে, এগুলো সব গুরুত্বের সাথে মনে রাখতে হবে। যদি উদাহরণ দিই যে আই হ্যাড এ পেন এবং আই হ্যাড গো দেয়ার, গো দেয়ার না দিয়ে যদি লিখি আই হ্যাড গোয়িং দেয়ার। এখন এখানে কিন্তু আমরা আই এর পরে দুইবারই আমরা লিখেছি যে হ্যাড বসিয়েছি। এখন কিন্তু এখানে কিন্তু প্রথম সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু হ্যাড বসানোটা সঠিক হয়েছে, কিন্তু দ্বিতীয় সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু হ্যাড বসানোটা সঠিক হয়নি, কারণ এখানে কিন্তু হেডের জায়গায় ওয়াজ বসবে। অর্থাৎ আমি সেখানে যাচ্ছিলাম, এটা খুব গুরুত্বপূর্ণ সাথে মনে রাখতে হবে। অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সে কিন্তু ওয়াজ ওয়্যার বসে থাকে এবং বিশেষ ক্ষেত্রে যখন কোনো কিছু ছিল বা ছিল না এমন বোঝায় তখন কিন্তু হ্যাড বসে থাকে। অর্থাৎ আই হ্যাড এ পেন, আমার কাছে কি ছিল, যদি প্রশ্ন করা হয় যে আমার কাছে কি ছিল, তখন আমি বলতে পারবো যে আই হ্যাড এ পেন, আমার কাছে একটা কলম ছিল, তখন কিন্তু এখানে হ্যাড বসবে। অর্থাৎ খুব গুরুত্বের সাথে মনে রাখতে হবে যে কোথায় হ্যাড বসবে, কোথায় হ্যাড বসবে না। তো বন্ধুরা, এখন আমরা দেখব যে পাস্ট টেন্স যুক্ত সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ করা যায়। যদি লিখি অর্থাৎ সিম্পল পাস্ট টেন্স যুক্ত সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভ করতে পারবো।
অর্থাৎ সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্স যুক্ত সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভ করতে পারবো তার কিছু নিয়ম দেখব। প্রথমে যদি লিখি যে নিয়ম, যে সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস হলো অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস হলো অবজেক্ট। এখন যদি একটা উদাহরণ দেই যে হি ডিড নট গো টু স্কুল স্টাডি, অর্থাৎ এখানে ডিড নট বসে কিন্তু আমরা সিম্পল পাস্ট টেন্স যুক্ত সেন্টেন্সকে আমরা নেগেটিভ করেছি, অর্থাৎ হি ডিড নট গো টু স্কুল ইয়েস্টারডে। এরপর আমরা যে ভার্ব যদি টু বি ভার্ব হয়, তাহলে টু বি ভার্ব যুক্ত সেন্টেন্সে কিন্তু ওয়াজ বা ওয়্যার, অর্থাৎ ওয়াজ ওয়্যার বসে। এখন আমরা যদি একটা উদাহরণ দিই যে আই ওয়াজ নট প্রেজেন্ট ইন দ্য মিটিং, অর্থাৎ আমি সেই মিটিংয়ে উপস্থিত ছিলাম না, অর্থাৎ এই ওয়াজ বা ওয়্যার বসে কিন্তু আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ করতে পারবো। অর্থাৎ এখানে আই এর পর ওয়াজ বসে, অর্থাৎ সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ওয়াজ বসে, আর যদি প্লোরাল হয় তখন দেয়ার বসে। অর্থাৎ যদি লিখি যে দে, এখানে কিন্তু দেয়ের পরে ওয়াজ বসে না, দেয়ের পরে ওয়্যার বসে, অর্থাৎ দে ওয়্যার নট প্রেজেন্ট ইন দ্য মিটিং। ভার্ব যদি টু হ্যাভ যুক্ত হয়, অর্থাৎ প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্সে ভার্ব যদি টু হ্যাভ যুক্ত হয় তখন কিন্তু দুইটি নিয়ম প্রযোজ্য হয়, দুটি নিয়ম আমরা ব্যবহার করতে পারি। এই নিয়ম দুইটি কি কি? এই নিয়ম দুইটি হলো যে যদি লিখি ভার্ব তো এটা মুছে দিই তাহলে বুঝতে সহজ হবে। যে প্রথম নিয়মটা হলো টু হ্যাভ ভার্ব বসবে প্লাস টু হ্যাভ ভার্বের পরে টু হ্যাভ ভার্বের পর নো বা নট বসে প্লাস হলো এ বা এন আমরা বসিয়ে পাস্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ করতে পারবো। অর্থাৎ ভার্ব যদি টু হ্যাভ যুক্ত থাকে তখন আমরা দুইটি নিয়ম ব্যবহার করতে পারবো। তার প্রথম নিয়মটি হলো যে টু হ্যাভ এর পর নো বা নট বসে এরপর হলো এ বা এন বসিয়ে আমরা নেগেটিভ করতে পারবো। আবার আরেকটা নিয়ম আছে, আমরা কিন্তু ডিড নট বসিয়েও একে নেগেটিভ করতে পারবো।
অর্থাৎ টু হ্যাভ এর পর কিন্তু আমরা ডিড নট, অর্থাৎ পর না, টু হ্যাভ এর পূর্বে আমরা ডিড নট বসিয়ে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ করতে হবে। এর যদি একটা উদাহরণ দিই, যে দেখি, আই হ্যাড নো পেন, অর্থাৎ আমার কাছে কোনো কলম ছিল না। এটা কিন্তু যে প্রথম নিয়মের আদলে আমরা এই উদাহরণটা লিখেছি, যে আই হ্যাড নো পেন, আমার কাছে কোনো কলম ছিল না। এখানে কিন্তু টু হ্যাভ এর পরে কিন্তু নো বা নট বসিয়েছে, নো বা নট বসে কিন্তু আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ করতে পারবো। অর্থাৎ এটা কিন্তু এইভাবে লেখা যেত যে আই হ্যাড নট এ, যদি নো এর জায়গায় যদি আমরা নট বসাতাম তখন কিন্তু একটা এ যুক্ত হতো, এখানে নো বসানোর কারণে এ যুক্ত হয়নি। আবার এটাকে যদি দ্বিতীয় নিয়মের আদলে লিখি, যে আই ডিড নট হ্যাড পেন, অর্থাৎ আমার কাছে কোনো কলম ছিল না। আই ডিড নট বলবে, অর্থাৎ টু হ্যাভ যুক্ত ভার্ব যদি টু হ্যাভ যুক্ত হয় পাস্ট ইনডিফিনিট টেন্সে, তখন কিন্তু দুইটা নিয়ম প্রযোজ্য হয়। প্রথম নিয়ম হলো যে নো বা নট বসিয়ে, আবার দ্বিতীয় নিয়মটা হলো যে ভার্বের পূর্বে কিন্তু, টু হ্যাভ যুক্ত ভার্বের পূর্বে কিন্তু ডিড নট বসিয়ে আমরা সিম্পল পাস্ট টেন্সকে নেগেটিভ করতে পারবো। এখন আমরা দেখব যে সিম্পল পাস্ট টেন্সকে কিভাবে ইন্টারোগেটিভ করা যায়। सिंपल पास्ट टेंस के सिंपल पास्ट टेंस युक्त अफर्मेटिव सेंटेंस के इंटरोगेटिव করার নিয়ম। অর্থাৎ যদি প্রথম নিয়মটা দেখি, ডিড প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্বে প্রেজেন্ট ফর্ম প্লাস হলো অবজেক্ট। তো এখন আমরা আলোচনা করতে যাচ্ছি যে কিভাবে আমরা সিম্পল পাস্ট টেন্সকে নেগেটিভ করতে পারি। এর প্রথমে আমরা দেখলাম যে ডিড প্লাস সাবজেক্ট প্লাস মূল ভাবে প্রেজেন্ট ফর্ম প্লাস হলো অবজেক্ট। এর যদি একটা উদাহরণ দেখি, যে এই প্রথম নিয়মটার উদাহরণ দেখি, যে একটা এক্সাম্পল হলো, ডিড আই গো টু স্কুল ইয়েস্টারডে, অর্থাৎ আমি কি গতকাল স্কুলে গিয়েছিলাম। এটা হলো প্রথম নিয়ম, যে এই নিয়মের মাধ্যমে আমরা সিম্পল পাস্ট টেন্স যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে পারবো। যে প্রথমে ডিড বসবে, তারপর সাবজেক্ট, এরপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস হলো অবজেক্ট। এখন আমরা দেখব যে এই নিয়মের পর দ্বিতীয় নিয়মটা হলো যে টু বি ভার্ব যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার নিয়ম।
অর্থাৎ ইন্টারোগেটিভ করতে হলে কিন্তু প্রথমে বুঝবে টু বি ভার্বযুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হলে কিন্তু প্রথমে আমাদের টু বি ভার্ব বসাতে হবে। যে এর স্ট্রাকচার যদি দেখি, যে টু বি ভার্ব হলো পাস্ট টেন্সের টু বি ভার্ব হলো ওয়াজ ওয়্যার, অর্থাৎ টু বি ভার্ব হলো ওয়াজ ওয়্যার প্লাস হলো সাবজেক্ট। টু বি ভার্ব প্লাস প্রথমে টু বি ভার্ব হবে যে ওয়াজ ওয়্যার প্লাস সাবজেক্ট, এরপর হলো যে টু বি ভার্ব যুক্ত টু বি ভার্ব এর পরের যে অংশগুলো থাকে অর্থাৎ এক্সটেনশন টু বি ভার্বের এর পরের অংশ। টু বি ভার্বের পরের অংশ হবে। যদি একটা উদাহরণ দেই, যে ওয়াজ হি প্রেজেন্ট ইন দ্য মিটিং, অর্থাৎ সে কি মিটিংয়ে উপস্থিত ছিল। অর্থাৎ ওয়াজ ওয়্যারের মাধ্যমে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে ওয়াজ ওয়্যার বা টু বি ভার্বযুক্ত টু বি ভার্বের মাধ্যমে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে পারবো। মুছে দিই। সেইটা মুছে দিই। 3 নম্বরটা হলো টু হ্যাভ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার নিয়ম। ইন্টারোগেটিভ করার নিয়ম হলো যে প্রথমে আমাদের টু বি ভার্ব বসবে, অর্থাৎ টু হ্যাভ যুক্ত ভার্ব। টু হ্যাভ যুক্ত ভার্ব কি হেড হলো টু হ্যাভ যুক্ত ভার্ব প্লাস হলো সাবজেক্ট প্লাস হলো ভার্ব। ভার্বের পরে হলো হ্যাভ এর পরের অংশ, যে সেন্টেন্সের যে হ্যাভ থাকবে সেই হ্যাভ এর পরের অংশ বসবে। অর্থাৎ এভাবে আমরা টু হ্যাভ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে এই নিয়মের মাধ্যমে নেগেটিভ করতে হবে। চলো একটা উদাহরণ দেখি। যদি লিখি এক্সাম্পল যদি যে হ্যাড আই এ বুক, অর্থাৎ আমার কি একটি বই ছিল, এটা হলো হ্যাড আই এ বুক। প্রথমে হ্যাড বসবে, তারপর সাবজেক্ট হলো আই, এরপর হলো ভার্ব, এরপর হলো হ্যাভ এর পরের অংশ যে আই হ্যাভ এ বুক, অর্থাৎ ভার্বের পরে হ্যাভ এর পরের অংশ যেটা আছে যে বুক সেটা বসবে। অর্থাৎ এভাবে আমরা কিন্তু যে ইন্টারোগেটিভ করতে পারবো। এখন আমরা জানবো যে কিভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয়। এখন শুধু এর আগে আমরা নেগেটিভ নিয়ে আলোচনা করেছি এবং এখন আমরা ইন্টারোগেটিভ নিয়ে আলোচনা করব। ইন্টারোগেটিভ নিয়ে আলোচনা করার পর এখন আমরা আলোচনা করতে যাচ্ছি যে কিভাবে আমরা সিম্পল টেন্স যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে পারবো। চলো দেখি যে নেগেটিভ ইন্টারোগেটিভ করব। এর জন্য চলো দেখি যে প্রথমেই হলো ডিড হবে, যে প্রথমে বসবে ডিডন্ট প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, প্রেজেন্ট ফর্ম প্লাস হলো অবজেক্ট। অর্থাৎ সাবজেক্ট প্লাস ডিডন্ট প্লাস সাবজেক্ট প্লাস হলো মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের পরে হলো অবজেক্ট। এখন যদি একটা উদাহরণ দেখাই,
ডিডেন্ট আই গো টু স্কুল ইয়েস্টারডে। আমি কি গতকাল স্কুলে গিয়েছিলাম? এর একটা উদাহরণ হলো যে ডিডেন্ট আই গো টু স্কুল ইয়েস্টারডে। এর মধ্যে আমরা যে এটা এভাবে আমরা দেখলাম যে প্রথমে ডিডেন্ট বসবে, অর্থাৎ নেগেটিভ ইন্টিগ্রেটিভ করতে হলে প্রথমে ডিডেন্ট বসাতে হবে, এরপর সাবজেক্ট, এরপর হবে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। এটা কিন্তু যে মূল ভার্ব গো এটার প্রেজেন্ট ফর্ম বসছে, এখানে কিন্তু গন বসে নাই, শুধুমাত্র বা যদি এই মূল ভার্বের পাস্ট ফর্ম যদি হইতো তাহলে কিন্তু ওয়েন্ট বসতো, কিন্তু এখানে তাই না বসে এখানে প্রেজেন্ট ফর্ম বসছে প্লাস হলো অবজেক্ট। এখন আমরা লিখব যে টু বি ভার্ব যুক্ত সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ ইনক্লুড করতে হয়। এর জন্য আমাদের টু বি ভার্ব যেমন ওয়াজ ওয়্যার প্লাস হলো সাবজেক্ট প্লাস হলো মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। এটা লিখে দিই মূল ভার্বের এটা না লেখলে হয় যে মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম এটা জানি যে সাবজেক্ট প্লাস হলো অবজেক্ট, অর্থাৎ ওয়াজ ওয়্যার সাবজেক্ট প্লাস হলো এক্সটেনশন প্লাস হলো এটা। যদি লিখি যে wasn't I present, লিখি যে wasn't I present in the meeting, অর্থাৎ আমি কি মিটিং উপস্থিত ছিলাম না, wasn't I present in the meeting। এরপর আমরা 3 নাম্বার যে রুলসটা দেখব যে টু হ্যাভ যুক্ত ভার্বের ক্ষেত্রে প্রায় টু বি ভার্বের ক্ষেত্রে সিমিলার হবে, টু হ্যাভ আর টু বি ভার্বের ক্ষেত্রে সিমিলার, শুধু এখানে টু হ্যাভের ক্ষেত্রে আমরা দেখব যে টু হ্যাভের ক্ষেত্রে কিন্তু হ্যাড বসে, এই হ্যাড এন্ড প্লাস সাবজেক্ট প্লাস সাবজেক্টের পরে হলো যে হেডের পরের অংশ বসবে, হেডের পরের অংশ প্লাস হলো অবজেক্ট প্লাস হলো অবজেক্টের পরে কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, নাহলে কিন্তু নাম্বার কাটা যাবে। যদি একটা এই রুলসের একটা যদি উদাহরণ দেখি যে hadn't I, যদি লিখি যে hadn't I a pen, অর্থাৎ আমার কাছে কি একটা কলম ছিল না, hadn't I a pen, এটা হলো সর্বশেষ নিয়ম। এখন আমরা জানবো যে কিভাবে সিম্পল পাস্ট টেন্সে আমরা ব্যবহার করতে পারি, অর্থাৎ সিম্পল পাস্ট টেন্স আমরা কোথায় ব্যবহার করতে হবে। এখন আমরা সর্বশেষ আলোচনা করেছি যে কিভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ নিয়ে আলোচনা করতে হয়, এখন আমরা জানবো যে কিভাবে আমরা সিম্পল পাস্ট টেন্সের ব্যবহার করতে পারি, অর্থাৎ সিম্পল পাস্ট টেন্সের ব্যবহার নিয়ে আলোচনা করব। তো প্রথমে হলো অতীতের দিনকাল বা সময়ের উল্লেখ থাকবে, দিনকাল বা সময়ের উল্লেখ থাকবে। যদি একটা উদাহরণ দিই যে আই মেট হিম ইয়েস্টারডে, অর্থাৎ আমার তার সাথে দেখা হয়েছে, গতকাল আমার তার সাথে দেখা হয়েছে, অর্থাৎ অতীতে যদি কোনো দিন কাল বা সময় উল্লেখ থাকে তখন আমরা পাস্ট সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করতে পারবো। অর্থাৎ এরপর আমরা দেখব এগো সিন্স যুক্ত সেন্টেন্সে কিন্তু সিম্পল পাস্ট টেন্স ব্যবহৃত হয়।
ব্যবহৃত হয়। এগো বা সিন্স যুক্ত যদি কোনো সেন্টেন্স থাকে তখন কিন্তু আমরা যুক্ত সেন্টেন্সে অর্থাৎ সেন্টেন্স এগো বা সিন্স যুক্ত সেন্টেন্সে সিম্পল পাস্ট টেন্স ব্যবহৃত হয়। যদি লিখি যে আই মেট হিম লং অ্যাগো, অর্থাৎ আমার তার সাথে দেখা হয়েছে অনেক আগে। অর্থাৎ এভাবে এগো বা সিন্স যুক্ত থাকে কোনো সেন্টেন্সে তখন কিন্তু আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করতে পারবো। টেন্সের ব্যবহার অর্থাৎ এখন আমরা তৃতীয় নিয়মটা দেখব। তৃতীয় নিয়ম হলো কিভাবে আমরা পাস্ট ইনডিফিনিট ব্যবহার করতে পারি। যে অতীতের কোনো অভ্যাস বোঝালে, অর্থাৎ অতীতের কোনো অভ্যাস বা অভ্যাসগত কর্ম বোঝালে, অর্থাৎ অতীতের কোনো অভ্যাসগত কর্ম বা অভ্যাস বোঝালে। যদি লিখি যে হি অলওয়েজ ক্যারিড অ্যান আমব্রেলা, অর্থাৎ হি অলওয়েজ ক্যারিড অ্যান আমব্রেলা, অর্থাৎ সে কিন্তু সবসময় একটা ছাতা নিজের সাথে বহন করত। অর্থাৎ এর মাধ্যমে কোনো একটা অভ্যাস বুঝিয়েছে যে অতীতে সেই অভ্যাসটা ছিল কিন্তু বর্তমানে তার কোনো উল্লেখ দেখা যায়নি। অর্থাৎ হি অলওয়েজ ক্যারিড অ্যান আমব্রেলা, অর্থাৎ অতীতে কোনো অভ্যাসগত কর্ম বোঝালে আমরা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে হবে। এরপর আমরা দেখব যে বিনয় বা ভদ্রতা বোঝালে বিনয় বা ভদ্রতা বোঝালে কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়ে থাকে। যদি লিখি পাস্ট ইনডিফিনিট টেন্স কিন্তু প্রেজেন্ট বা ফিউচার টেন্সের পরিবর্তে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়ে থাকে। অর্থাৎ বিনয় ভদ্রতা বা অনুনয় বা অনুরোধ বোঝালে কিন্তু অনুরোধ লিখিনি, আচ্ছা লিখে দিন অনুরোধ, বিনয় ভদ্রতা বা অনুরোধ বোঝালে কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়। যদি লিখি যে would you lend me a pen, অর্থাৎ তুমি কি আমাকে একটি কলম ধার দিবে। অর্থাৎ এখানে কিন্তু অনুরোধ বোঝানোর কারণে এখানে কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়েছে। এরপর আমরা দেখব 5 নম্বর নিয়মটা হলো কোনো সময় জানতে চাওয়া হলে কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়। কোনো সময় জানতে চাওয়া হলো, যদি কোনো সময় জানতে চাওয়া হয় তখন কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়। যদি লিখি উদাহরণ দিই when did you come, অর্থাৎ তুমি কখন এসেছো। এখানে কোনো একটি সময় জানতে চাওয়া হয়েছে যে তুমি কখন এসেছো বা এখন কয়টা বাজে, এরকম যদি কোনো সময় জানতে চাওয়া বোঝায় তখন কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এরপর আমরা দেখব যে 6 নম্বরটা হলো কোনো সময় উল্লেখ না থাকলে, কোনো সময়ের উল্লেখ থাকলেও যে নির্দিষ্ট সময়ে কোনো কাজ সম্পন্ন হওয়া বোঝায়, থাকলে যদি কোনো নির্দিষ্ট সময়ে কোনো কাজ সম্পন্ন হওয়া বোঝায়,
সম্পন্ন হওয়া বোঝায় তখন কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়ে থাকে। যদি একটা উদাহরণ দিই, যে দ্য ট্রেন ওয়াজ 10 minutes লেট। অর্থাৎ যদি কোনো সময়ের উল্লেখ না থাকা সত্ত্বেও যদি নির্দিষ্ট সময়ে কোনো একটা কাজ সম্পন্ন হওয়া বোঝায়, অর্থাৎ 10 মিনিট লেটসে কিন্তু ট্রেনটি স্টেশনে পৌঁছেছে কিন্তু 10 মিনিট লেট। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে দ্য ট্রেন ওয়াজ 10 মিনিট লেট। অর্থাৎ কোনো সময় উল্লেখ না থাকা সত্ত্বেও যদি নির্দিষ্ট কোনো সময়ে কাজ সম্পন্ন হওয়া বোঝায় তখন কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়। এরপর আমরা দেখব যে এরপর হলো আনরিয়েল পাস্টের ক্ষেত্রে, অর্থাৎ যেটা সত্য নয়, আনরিয়েল পাস্টের ক্ষেত্রে as if as though it is high time only প্রভৃতি এরপরে কিন্তু প্রভৃতির পরে কিন্তু যেমন আনরিয়েল পাস্টের ক্ষেত্রে কিন্তু as if as though it is high time এরপরে কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়। যদি একটা উদাহরণ দিই, যে it is high time we left the place, অর্থাৎ it is high time we left the place, it is high time এরপরে কিন্তু we left the place past ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়েছে। এখন আমরা দেখব যে অতীতে কোনো কাজ চলছিল, অতীতে কোনো কাজ, অর্থাৎ অতীতে কোনো কাজ চলছিল, অতীতে কোনো কাজ চলছিল এইরূপ বোঝাতে কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সের পরিবর্তে কিন্তু সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়। কন্টিনিউয়াস এর পরিবর্তে অর্থাৎ অতীতে কোনো কাজ চলছিল এরূপ বোঝাতে কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সের পরিবর্তে কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়। যদি একটা উদাহরণ দিই, যে while we were, যদি লিখি while we played a plane flew over us, অর্থাৎ আমরা যখন খেলাধুলা করছিলাম তখন আমাদের উপর দিয়ে একটি প্লেন উঠে গেল। এখানে কিন্তু ওয়ার প্লেইং, অর্থাৎ এই পাস্ট কন্টিনিউয়াস, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াসের পরিবর্তে কিন্তু এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়েছে। অর্থাৎ অতীতে কোনো কাজ চলছিল এরূপ বোঝাতে কিন্তু কন্টিনিউয়াস টেন্সের পরিবর্তে কিন্তু পাস্ট টেন্স ব্যবহৃত হয়ে থাকে। এরপর আমরা দেখব আরেকটা নিয়ম, হলো যে এর পরের নিয়মটা হলো সিন্সের প্রথম অংশ যদি লিখি, সিন্সের প্রথম অংশ যদি
সিন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট 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 ইনডিফিনিট বা পারফেক্ট টেন্স হয় তখন কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। অর্থাৎ সিন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তখন কিন্তু আমরা বলতে পারবো যে তখন তার পরের অংশ কিন্তু তখন এর পরের অংশ কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। যদি একটা উদাহরণ দেখি তাহলে বুঝতে সহজ হবে। অর্থাৎ যদি দেখি it has been many years since I saw you। অর্থাৎ অনেক বছর, এটা কিন্তু it has been many years, এটা হলো যে প্রেজেন্ট। এখানে কিন্তু it has been লিখেছি না, it has been many years, বা এখানে আমরা এটা লিখতে চাই যে it is many years। অর্থাৎ এখানে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা পাস্ট টেন্সের পরিবর্তে কিন্তু পাস্ট টেন্সের পরে কিন্তু অর্থাৎ প্রথম সিন্সের প্রথম অংশ যদি যে প্রথম অংশ রয়েছে এই প্রথম অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা পারফেক্ট টেন্স হয় তখন কিন্তু এই সিন্সের পরের অংশ কিন্তু প্রেজেন্ট সিন্সের পরের অংশ কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। অর্থাৎ যদি আবার পুনরায় বোঝানোর চেষ্টা করি যে সিন্সের প্রথম অংশ অর্থাৎ ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই স ইউ, অর্থাৎ এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে কিন্তু এর পরের অংশ কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। পাস্ট ইনডিফিনিট টেন্স কি, যে আই স ইউ। এরপর আমরা দেখব যে সিন্স, এরপর আমরা দেখব কি যে সিন্সের পরের অংশ যদি পাস্ট পারফেক্ট হয় তখন এর প্রথম অংশ কিন্তু পাস্ট ইনডিফিনিট হয়। তখন এর প্রথম অংশ কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। অর্থাৎ সিন্সের পরের অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয় তখন কিন্তু এর পরের অংশ কিন্তু পাস্ট, সিন্সের পরের অংশ যদি পাস্ট পারফেক্ট হয় তখন কিন্তু এর প্রথম অংশটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এখন যদি একটা উদাহরণ নেই যে it was long since I had been there। It was long since I had been there। অর্থাৎ এই সিন্সের পরবর্তী অংশ কিন্তু এতটুকু অংশটা কিন্তু এটা হলো পাস্ট পারফেক্ট হওয়ার কারণে এর প্রথম অংশটিকে কিন্তু সিন্সের পূর্ববর্তী অংশটি কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। এখন আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা শেষ করলাম। এখন আমরা আলোচনা করব যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি। পাস্ট যদি লিখি যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ অতীতে কোনো কাজ কিছু সময় ধরে চলছিল বোঝাতে
অতীতের কোনো কাজ যদি কিছু সময় ধরে চলছিল, অতীতের কোনো কাজ কিছু সময় ধরে চলছিল, এরূপ বোঝাতে কিন্তু ভার্বের এরূপ বোঝাতে ভার্বের পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, অর্থাৎ অতীতকালে কোনো কাজ কিছু সময় ধরে চলছিল এরূপ বোঝাতে কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এর যদি স্ট্রাকচার দেখি, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস হলো অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস হলো অবজেক্ট। এখন একটা নোট দিয়ে রাখি, খুবই মনে রাখতে হবে যে ওই এরকম প্লুরালের ক্ষেত্রে কিন্তু ওয়্যার বসে, অর্থাৎ দে উই এরকম যদি কোনো প্লুরাল সাবজেক্ট যদি প্লুরাল হয় তখন কিন্তু ওয়্যার বসে, আর সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, যেমন আই, হি, শি বা থার্ড পারসন সিঙ্গুলার নম্বর, তখন কিন্তু ওয়াজ বসে। এটা খুব গুরুত্বের সাথে আমাদের মনে রাখতে হবে। এরপর বাংলায় চেনার কিছু উপায় লিখে দিই। বাংলায় উপায় হলো তে ছিল, হলো ল, তে ছিল এরপর হলো ছিল, ছিলাম, ছিলাম, ছিলে প্রভৃতি আরো কিছু ওয়ার্ড রয়েছে, সেগুলো বাংলা ক্রিয়া শেষে যদি এই সকল ওয়ার্ড যুক্ত থাকে তখন আমরা বলতে পারবো যে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার নিয়ে আলোচনা করব। যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কখন ব্যবহার করব, যদি লিখি যে ব্যবহার অতীতকালের কোনো কাজ কিছু সময় ধরে চলছিল বোঝাতে, আচ্ছা অতীতকালে কোনো কাজ কিছু সময় ধরে চলছিল বোঝাতে কিন্তু পাস্ট ইনডিফিনিট বা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্রথম ব্যবহারটা দেখছি যে অতীতকালে কোনো কাজ কিছু সময় ধরে চলছিল বোঝালে কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। যদি একটা উদাহরণ দেখি, যে দ্য বয় ওয়াজ প্লেইং, অর্থাৎ দ্য বয় ওয়াজ প্লেইং এটা কিন্তু অতীতকালে সংঘটিত হয়েছিল, অর্থাৎ ছেলেটি খেলাধুলা করছিল এটা বোঝাচ্ছে, যা অতীতকালে বর্তমানকালে সেই ছেলেটি বা সেই বালকটি বর্তমানে খেলাধুলা করছে না, তাই এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে ব্যবহৃত হয়েছে। এখন আমরা দেখব দ্বিতীয় ব্যাপারটি হল যে অতীতকালে কোনো কাজ চলাকালীন সময়ে
কোনো কাজ অতীতকালের কোনো কাজ চলাকালীন সময়ে আরেকটি কাজ অতীতকালে কোনো কাজ চলাকালীন সময়ে আরেকটি কাজ সম্পাদিত হয়েছিল, একটি কাজ সম্পাদিত হয়েছিল। আরেকটি কাজ সম্পাদিত হয়েছিল, তাহলে অতীতকালে কোনো কাজ চলাকালীন সময়ে আরেকটি কাজ সম্পাদিত হয়েছিল, এটি বোঝালে যে কাজটি অর্থাৎ যে কাজটি চলছিল সেটি বোঝাতে কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। যে কাজটি চলছিল সেটি বোঝাতে কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। যে কাজটি চলছিল সেটি বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আর অন্যটি বোঝাতে কিন্তু আর অন্যটি কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। অন্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, অর্থাৎ অন্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। অর্থাৎ যদি পুনরায় দেখি যে অতীতকালে কোনো কাজ চলছিল, অর্থাৎ অতীতকালে কোনো কাজ চলাকালীন সময় যদি আরেকটি কাজ সম্পাদিত হয়, তাহলে যে কাজটা চলছিল সেই কাজটি হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আর যে এর পরবর্তীতে যেটা সম্পাদিত হয়েছে সেটি হলো যে পাস্ট ইনডিফিনিট টেন্স। যদি উদাহরণটা দিই যে when he came to me I was reading a novel. I was reading a, অর্থাৎ সে যখন আমার কাছে এসেছিল তখন আমি উপন্যাস পড়ছিলাম। অর্থাৎ এটা হলো পাস্ট ইনডিফিনিট, এটা হলো পাস্ট ইনডিফিনিট, আর এটা হলো পাস্ট কন্টিনিউয়াস। এটা পাস্ট ইনডিফিনিট আর কন্টিনিউয়াস, অর্থাৎ এই কাজটা কিন্তু একই সময়ে দুইটা কাজ, অতীতকালে দুইটা কাজ চলছিল, এর মধ্যে যে কাজটা চলছিল তার সাথে কিন্তু আরেকটা কাজ সম্পাদিত হয়েছে। অর্থাৎ আমি যখন নোবেল পড়ছি, যখন আই ওয়াজ রিডিং এ নোবেল, আমি যখন উপন্যাসটা পড়ছিলাম তখন কিন্তু সে আমার কাছে এসেছে। অর্থাৎ যে কাজটা চলমান ছিল সেই কাজটি হবে পাস্ট কন্টিনিউয়াস, আর যে কাজটা পরবর্তীতে সম্পাদিত হয়েছে একই সময়, অর্থাৎ একই সময়ে যে কাজটা চলছিল সেটা হবে পাস্ট কন্টিনিউয়াস, আর আরেকটা যে কাজ রয়েছে সেই অন্য কাজটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো এটা আমরা খুব সহজে বুঝতে পেরেছি। এখন আমরা দেবো আরেকটি উদাহরণ দিই, আরেকটা তৃতীয় নাম্বারটাই দেয়। তৃতীয় নাম্বার যে অতীতকালে যদি দুইটি কাজ একই সাথে সম্পাদিত হয়, যদি লিখি অতীতকালে দুটি কাজ একই সাথে যদি সংঘটিত হয়, তাহলে দুটি হবে পাস্ট কন্টিনিউয়াস। অর্থাৎ অতীতকালে যদি দুইটা কাজ একই সাথে সম্পাদিত হয় তাহলে দুইটি কাজই কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, অর্থাৎ দুইটি কাজ একই সাথে চলছিল বা সংঘটিত হচ্ছিল।
যদি একটা উদাহরণ দিই যে I was reading a book while my sister was playing. অর্থাৎ এখানে কি যে আমি একটি বই পড়ছিলাম, তার সাথে কিন্তু আমার বোন খেলাধুলো করছিল, তাহলে দুইটা কাজ কিন্তু একই সাথে সংঘটিত হয়েছে, তাই এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়েছে। এরপর আমরা দেখব আরেকটা, যে এরপর 4 নাম্বারটা, এটা যদি বুঝে থাকো তোমরা সহজে। এখন আমরা 4 নম্বরে যাব। 4 নম্বরটা কি, যে পুনরায় সংঘটিত হচ্ছে এমন বোঝালে যদি লিখি যে পুনরায় সংঘটিত হচ্ছে সংঘটিত হচ্ছে এরূপ অর্থে অলওয়েজ 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 এর পর লিখি যে কন্টিনিউ ফর, এরপর হলো এবার ইত্যাদি অ্যাডভার্বের সাথে কিন্তু ইত্যাদি অ্যাডভার্বের সাথে কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত অর্থাৎ এমন একটি কাজ যেটি পুনরায় সংঘটিত হচ্ছে, অর্থাৎ এমন একটি কাজ যেটি পুনরায় মানে বারবার সংঘটিত হচ্ছে, এইরূপ অর্থে কিন্তু অলওয়েজ, কন্টিনিউ, ফার, এবার এইরূপ যে অ্যাডভার্ব রয়েছে সেই অ্যাডভার্বের সাথে কিন্তু অ্যাডভার্বের সাথে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। অর্থাৎ যদি লিখি he was always ringing my doorbell, যখন রিংিং মাই ডোরবেল লিখতে পারি, এর সাথে কিন্তু আরেকটা লিখতে পারি যে রিংিং মি আপ, অর্থাৎ সে আমাকে সবসময় মনে করে দিচ্ছিল। আর যদি এখানে লিখি যে হি ওয়াজ অলওয়েজ রিং মাই ডোর, অর্থাৎ সে প্রায় সবসময়ই আমার বাড়ির ডোরবেল বাজাতো, অর্থাৎ এমন একটি কাজ যেটি পুনরায় বারবার সংঘটিত হচ্ছে, এইরূপ ওয়ার্ড বা সেন্টেন্সের সাথে যদি অলওয়েজ, কন্টিনিউ, ফর এভার এরকম যদি অ্যাডভার্ব যুক্ত থাকে, তখন কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়ে থাকে। এরপর আমরা দেখব আরেকটা, এটা যদি মুছে দিই, আমরা 5 নম্বরে দেখব। 5 নম্বরটা কি, যে সদৃশ অব্যাহত বা অবিরত স্বদেশ অব্যাহত অবিরত যদি কাজ বোঝায়, তাহলে today, last night, in the morning,
সদৃশ অব্যাহত বা অবিরত কাজ বুঝালে টুডে, লাস্ট নাইট, ইন দ্য মর্নিং ইত্যাদি সময়বাচক অব্যয়ের সাথে সময়বাচক এক্সপ্রেশনের সাথে কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। ইত্যাদি এক্সপ্রেশনের সাথে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়ে থাকে। অর্থাৎ যদি একটা উদাহরণ দিই, লাস্ট নাইট I was walking and singing myself. Last night I was walking and singing myself. এই উদাহরণটায় যদি দেখি যে এই উদাহরণটার মধ্যে যে অতীতকালে এখানে কিন্তু যে লাস্ট নাইট রয়েছে এটা একটা সময়বাচক এক্সপ্রেশন। এই সময়বাচক এক্সপ্রেশনের সাথে অবিরত বা অব্যাহত, অর্থাৎ আমি কিন্তু এখানে যদি উদাহরণস্বরূপ দেখি যে I was walking and singing myself, অর্থাৎ আমি হাঁটাচলা যেমন করছিলাম তার সাথে কিন্তু আমি নিজেই গান গাইছিলাম, অর্থাৎ অবিরত কোনো কাজ বোঝানো হয়েছে, তাই এটা একটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে ব্যবহৃত হয়েছে। এরপর আমরা 6 নম্বর ইউজ কেসে দেখব। টাইম এক্সপ্রেশনবিহীন কোনো সেন্টেন্সে কাজের গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট বোঝাতে কিন্তু অর্থাৎ টাইম এক্সপ্রেশনবিহীন কোনো সেন্টেন্সে কাজের গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়ে থাকে। যদি একটা উদাহরণ দিই, যে yesterday I was walking through a village, অর্থাৎ yesterday I was walking through a village। তাছাড়া এই উদাহরণটা দিয়ে যদি একটা উদাহরণ দিই, যে এখানে যদি আরেকটা উদাহরণ দিই, যে yesterday I was walking এই উদাহরণটা সাথে আরেকটা উদাহরণ দেখাই, উদাহরণটা বুঝতে কঠিন হবে। যদি দেখি যে that day was getting colder and the day was getting colder and colder, অর্থাৎ গ্র্যাজুয়ালি বৃদ্ধি পাওয়া, অর্থাৎ পর্যায়ক্রমে বৃদ্ধি পাওয়া যদি বোঝায় তখন কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। আবার যদি দেখি কোনো কিছু
বর্ণনা করতে, কোনো কিছু বর্ণনা করতে কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। এর একটা উদাহরণ যদি দেখি, যে টুডে, দেখি আরেকটা উদাহরণ দিই, লাস্ট নাইট আই ওয়াজ ওয়াকিং থ্রু এ ফরেস্ট। অর্থাৎ গতকাল রাতে আমি একটি বনের মধ্য দিয়ে যাচ্ছিলাম, অর্থাৎ কোনো কিছু বর্ণনা করা বোঝানো হয়েছে, তাই এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে ব্যবহৃত হয়েছে। তো এখন আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা ব্যবহার নিয়ে আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। এখন আমরা দেখব পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স হলো অতীতকালে দুইটি কাজের মধ্যে যেটি পূর্বে সংঘটিত হয়েছিল সেটি হলো পাস্ট পারফেক্ট টেন্স। যদি লিখি অতীতে সংঘটিত যেটি পূর্বে সংঘটিত হয়েছিল, অতীতে সংঘটিত দুইটি কাজের মধ্যে যেটি পূর্বে সংঘটিত হয়েছিল সেটি হলো পাস্ট পারফেক্ট টেন্স। চেনার উপায় হলো, বাংলায় চেনার উপায় অতীতে কোনো ঘটনার পূর্বে ল লে লাম ছিলাম, এরপর হলো ছিল প্রভৃতি যুক্ত থাকলে, অর্থাৎ অতীতে কোনো ঘটনার পূর্বে যদি ল লেলাম ছিল ছিলাম ছিল, এরপর হলো তোতে তাম যুক্ত থাকে, তখন কিন্তু তা পাস্ট পারফেক্ট টেন্স হয়। এখন এর স্ট্রাকচার দেখি। স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস হলো অবজেক্ট। অর্থাৎ সাবজেক্ট প্লাস হেডের পরে হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস হলো অবজেক্ট। এখন আমরা পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার নিয়ে আলোচনা করব। যে স্ট্রাকচার সম্পর্কে জানলাম, এখন আমরা ব্যবহার নিয়ে আলোচনা করব, যে কখন আমরা পাস্ট পারফেক্ট টেন্স আমরা কখন ব্যবহার করব। তো এই নিয়ম অনুযায়ী আমরা জানতে পারবো। যদি দেখি প্রথমটা, ব্যাগ দ্বারা অতীতকালের
কোনো কার্যযুক্ত হলে দ্যাট দ্বারা অতীতকালে কোনো কার্যযুক্ত হলে সাধারণত দ্যাট এর পরবর্তী ভার্ব কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স হয়। অর্থাৎ দ্যাট দ্বারা যদি অতীতকালে কোনো কার্যযুক্ত হয় তাহলে সেই দ্যাট এর পরবর্তী ভার্ব কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স হয়। অর্থাৎ যদি একটা উদাহরণ দিই যে আলী সেড দ্যাট, আলী বলেছে he had done the work। অর্থাৎ এই দ্যাট এর পরবর্তী ভার্ব কিন্তু দ্যাট পরবর্তী ভার্ব কি দ্যাট এর পরবর্তী ভার্ব কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে। যে পাস্ট পারফেক্ট টেন্সের একটা স্ট্রাকচার দিল এবার যে প্রথমে সাবজেক্ট, এটা হলো হ্যাড, এরপর হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ডু, ডিড, ডান, এই হলো পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপর হলো অবজেক্ট, এই যে অবজেক্ট রয়েছে সেই অবজেক্টে। এরপর আমরা দেখবো 2 নম্বর নিয়মটা হলো যে no sooner than scarcely had, এরপর হলো hardly, scarcely had পরে hardly when দ্বারা যদি দুইটি ক্লজ যুক্ত হয় no sooner that, scarcely had, এরপর হলো hardly when, এর দ্বারা যদি দুইটি ক্লজ যুক্ত হয় তাহলে দুইটি ক্লজ যদি যুক্ত হয় তাহলে প্রথম অংশটি হবে তাহলে প্রথম অংশ বা ক্লজ, যদি অংশ না লিখে যদি ক্লজ লিখি, যদি প্রথম ক্লজটি হবে পাস্ট পারফেক্ট টেন্স এবং পরবর্তীটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ নো সুনার, তারপর স্কার্সলি হ্যাড, হার্ডলি হোয়েন, এর দ্বারা যদি দুইটি ক্লজ পরস্পর যুক্ত হয় তাহলে প্রথমটি হবে হলো পাস্ট, প্রথম ক্লজটি হবে পাস্ট পারফেক্ট টেন্স এবং পরবর্তী যে ক্লজটা রয়েছে সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। যদি একটা উদাহরণ দেই, যদি উদাহরণটা দেওয়া যেতে উদাহরণটা কি দেওয়া যায়, যদি লিখি যে হার্ডলি when I go out when he came। অর্থাৎ হার্ডলি when I go out when he came, অর্থাৎ এখানে কিন্তু এখানে I had hardly had I gone out when he came। এখানে go এর জায়গায় gone হবে মনে হয়, hardly had I
gone out when he came। অর্থাৎ এখানে প্রথম যে ক্লজটি রয়েছে সেটা কিন্তু যে পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট। এরপরে ক্লজটা রয়েছে যে হি কেম, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন আমরা আরেকটু দেখি। 3 নাম্বার ইউজ কেসটা দেখি। 3 নাম্বারটা কি, যে সাধারণত বিফোরের পূর্বে এবং বিফোরের পূর্বে এবং আফটারের পরে, আফটারের পরে কিন্তু সাধারণত বিফোরের পূর্বে এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ সাধারণত বিফোরের পূর্বে এবং আফটারের পরে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স। যদি একটা উদাহরণ দিই, যে হি কেম আফটার আই হ্যাড গন আউট, অর্থাৎ সে এসেছিল যখন আমি বাইরে গেছি, তখন আমি বাইরে যাওয়ার পরই সে এসেছিল। এরপর আমরা দেখব এটা মুছে দিই, দুইটাই মুছে দিই। 4 নম্বরটা হলো যে অতীতে সম্পূর্ণ হওয়া দুটি কাজের মধ্যে দ্বিতীয়টি হওয়ার পূর্বে প্রথমটি হয়েছিল। বুঝাতে কিন্তু দ্বিতীয়টি হওয়ার পূর্বে প্রথমটি হয়েছিল বুঝাতে হুইনের পরে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স। হুইনের দ্বিতীয়টি শুরু হওয়ার পূর্বে প্রথমটি হয়েছিল এমন বুঝাতে হুইনের পর কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স। হুইনের পর পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ হুইনের পর পাস্ট পারফেক্ট টেন্স। এই যদি একটা উদাহরণ দিই, যে when he had sung her song, he sat down, অর্থাৎ যখন সে তার গান গাওয়া শেষ করেছে যখন সে তার গান গাওয়া শেষ করেছে তখন সে বসে গেছে। অর্থাৎ প্রথমে কোন কাজটি সম্পূর্ণ হয়েছে, প্রথমে সে গান গেয়েছে, গান গাওয়ার পরে কিন্তু এটা প্রথমে সে গান গেয়েছে, গান গাওয়ার পরে সে বসে গেছে। এমন হয়নি যে সে গান গাওয়ার আগে বসেছে, এমন হয়নি, মানে সে যখন তার গান গাওয়া শেষ হয়েছে তখন সে বসে গেছে। অর্থাৎ এখানে এইভাবে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়েছে। এরপর আমরা একটা দেখি,
5 নম্বরটা হলো অতীতে যদি দুইটি কাজ যদি একসাথে সম্পন্ন হয়, যদি অতীতে দুইটি কাজ একসাথে সম্পন্ন হয়, হলে ওয়েনের পরে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স হয়। ওয়েনের পর পাস্ট পারফেক্ট টেন্স হয়। ওয়েনের পর পাস্ট পারফেক্ট টেন্স হয়। অর্থাৎ অতীতে দুইটি কাজ সংঘটিত হলে, অতীতে দুইটি কাজ একসাথে যদি সম্পন্ন হয়, তখন ওয়েনের পর কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স হয়। যদি একটা উদাহরণ দিই, when he had told us the story, we listened to him. অর্থাৎ সে যখন আমাদেরকে তার গল্পটা বলছিল, তখন আমরা তা শুনছিলাম। অর্থাৎ দুইটি কাজ এখানে একসাথে সম্পূর্ণ হয়েছে। অর্থাৎ এখন আমরা পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। যে পাস্ট পারফেক্ট টেন্স, তো পাস্ট পারফেক্ট টেন্স কি এটা প্রথমে জানি, যে পাস্ট পারফেক্ট, এখন আমরা আলোচনা করব কি, যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। অর্থাৎ অতীতকালে সংঘটিত দুটি কাজের মধ্যে যদি লিখি, অতীতকালে সংঘটিত দুইটি কাজের মধ্যে অপেক্ষাকৃত পূর্বের সময়টি কিন্তু দীর্ঘ সময় ধরে চলছিল যদি বোঝায়, চলছিল বোঝালে কিন্তু ভার্বের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ অতীতকালে সংঘটিত দুইটি কাজের মধ্যে অপেক্ষাকৃত পূর্বের সময়টি যদি দীর্ঘক্ষণ ধরে সম্পন্ন হয়, তখন কিন্তু সম্পূর্ণ দীর্ঘ সময় ধরে চলছিল বোঝালে কিন্তু সেই ভার্বের পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। চেনার উপায় হলো বাংলা ক্রিয়া শেষে ছিল, তেছিলাম, প্রভৃতি। অর্থাৎ এরকম ওয়ার্ডগুলো যদি যুক্ত থাকে, তখন আমরা বলতে পারবো যে সেটা
পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অন্তর্গত। এখন আমরা এর মুছে ফেলি, এটা লেখা হইলে আমাদের লেখা হইলে এটা মুছে ফেলি। আমরা এখন দেখব যে স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ, ভার্বের সাথে আইএনজি প্লাস হলো অবজেক্ট। অর্থাৎ প্রথমে সাবজেক্ট থাকবে, এরপর হ্যাড বিন বসবে, এরপর হলো মূল ভার্বের সাথে আইএনজি যোগ করবে, এরপর অবজেক্ট। এখন আমরা এর ব্যবহার নিয়ে আলোচনা করব। এই ব্যবহার জানার সময় আমাদের এই টেন্সের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যখন আমরা কোনো সেন্টেন্সে ব্যবহার করব, তখন আমাদের কিন্তু তিনটি জিনিসের প্রতি খেয়াল রাখতে হবে। তার তিনটি জিনিস খেয়াল রাখতে হবে এই টেন্স ব্যবহারে। আমাদের তিনটি জিনিস খেয়াল রাখতে হবে, তিনটি জিনিস বা বিষয় খেয়াল রাখতে হবে। অর্থাৎ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু দুইটি কাজই একই সাথে সম্পন্ন হয়। দুইটি কাজ একই সাথে সম্পন্ন হয়। অর্থাৎ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু দুইটি কাজ একই সাথে সম্পন্ন হয়। আর এরপর দ্বিতীয় বিষয় বা শর্তটা হলো এর মধ্যে একটা পূর্ব হবে, অর্থাৎ একটা কাজ পূর্বে হবে, এবং অপরটা পরে সম্পন্ন হবে। অর্থাৎ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে একটা কাজ পূর্বে হবে এবং আরেকটা পরে সম্পন্ন হবে। আর তৃতীয় বিষয়টা যেটা খেয়াল রাখতে হবে সেটি হলো যেটি পূর্বে হয়েছে সেটি বেশি সময় ধরে, যেটি পূর্বে হয়েছে সেটি বেশি সময় ধরে চলছিল। অর্থাৎ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যখন আমরা ব্যবহার করব কোনো সেন্টেন্সে, তখন আমাদের তিনটি জিনিসের প্রতি খেয়াল রাখতে হবে। সেটা হলো যে প্রথমে হলো দুইটি কাজ একই সাথে সম্পন্ন হয়, এর মধ্যে প্রথমটা পূর্বে হবে এবং এর পরেরটা কিন্তু এরপর প্রথম কাজটা পূর্বে হবে এবং এর পরের কাজটা কিন্তু পরে সম্পন্ন হবে। দুইটা কাজ একই সাথে সম্পন্ন হবে না পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সরি। এরপর হলো যে যেটি পূর্বে হয়েছে সেটি কিন্তু বেশি সময় ধরে চলবে। এর একটা উদাহরণ দিই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, যে হি হ্যাড বিন সুইমিং, he had been swimming since morning. Since morning অর্থাৎ সে
সে সকাল থেকেই সাঁতার কাটছিল। এই হ্যাড বিন স্ট্রাকচার অনুযায়ী যদি খেয়াল করি, এই হ্যাড বিন হলো হি হলো সাবজেক্ট, আর হ্যাড বিন হলো এটা হলো যে সাবজেক্টের হ্যাড বিনটা রয়েছে, আর সুইমিং সিরিদামণি এটা হলো ভার্বের মূল ভার্বের সাথে আইএনজি যোগ, আর এটা এটা হলো পুরোটাই হলো অবজেক্ট। তো এভাবেই আমাদের পাস্ট টেন্স নিয়ে আলোচনা শেষ হলো।